নমস্কার, এনকেটিভি বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি পৃথা রয়েছি আপনাদের সাথে। তারাদের কথার অনুষ্ঠানের নতুন একটা এপিসোড। আর নতুন এপিসোডে আমার সঙ্গে এই মুহূর্তে যিনি অতিথি রয়েছেন তার দায়িত্ব অনেক বেড়ে গেছে। এই জন্যই বলছি যে কোনো শিল্পী যখন কোনো কাজ করেন স্বাভাবিকভাবেই সেটা প্রশংসা পাওয়ার জন্যই করেন, কিন্তু তার ঝুলিতে যখন এক নয়, দুই নয়, তিনটি পুরস্কার থাকে, তখন সেই এক্সপেকটেশন সেই শিল্পীর থেকে বোধ হয় দর্শকদের অনেক অনেক বেশি হয়ে যায়। আমার সঙ্গে রয়েছেন পরিচালক অয়ন চক্রবর্তী। নমস্কার। অনেকটা এক্সপেকটেশন বেড়ে গেছে, কারণ ঝুলিতে তোমার 3টে পুরস্কার। হ্যাঁ, আনন্দলোক পুরস্কার সদ্যই পেলাম। মানে এক্সপেকটেশন, দর্শকের এক্সপেকটেশন আগেও টের পেয়েছি। মানে আমার প্রথম কাজ, প্রথম ছবি সররিপুর জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেয়েছিলাম। তা ফলে পুরস্কার নতুন নয়, কিন্তু এটা তো মানে আমার বক্তব্য যে এটা তো অনেকটা মানে আমরা যারা দেখছি ধরো সিরিজগুলো পর কাল রাত্রি দেখলাম, নিখোঁজ 2, আমরা ভাববো যে তোমার পরের কাজ কবে আসবে, তোমার পরের কাজে নতুনত্ব কি থাকবে, মানে আমরা দর্শক হয়ে এটা ভাববো, তাই তো? হ্যাঁ একদমই। মানে নতুন কিছু দেওয়ার ইচ্ছে সবসময় থাকে, তা এখনও আছে, তা চেষ্টা চলছে। পরের কাজ বলতে সিরিজ নয়, পরের কাজ একটা সিনেমার কাজ, একটা মুভির কাজ, সেটা স্ক্রিপ্ট লিখছি, দেখা যাক। আর কাল রাত্রি 2ও তো আসবে। কাল রাত্রি 2-র জন্য তো দর্শকরা ভীষণভাবে অপেক্ষা করে আছে। আমি তার আগে নিখোঁজ 2 নিয়ে একটু কথা বলি। নিখোঁজ 2 ইতিমধ্যে এখনও মানে প্রচুর মানুষ দেখেননি, বা যারা দেখে ফেলেছেন তারা জানেন। নিখোঁজ 3 কি আসতে পারে অয়নদা? নিখোঁজ অ্যাকচুয়ালি ছিল হচ্ছে মানে এটা দুটো সিজনে কমপ্লিট হওয়ার গল্পই এটা ছিল, যে বৃন্দা বসু তার মেয়েকে খুঁজছে, সেটা প্রথম সিজনে খুঁজে পাবে না, পরের সিজনে সমাধান হবে, একটা মানে সে একটা খবর পাবে আর কি কী হবে। ফলে এই গল্পটা দুটো সিজনে শেষ হবে, এটা প্রথম থেকেই ঠিক ছিল। তার নিখোঁজ 1 এবং 2 বিশেষ করে এত জনপ্রিয় হয়েছে, এত সাফল্য পেয়েছে, প্ল্যাটফর্ম চাইছে যে বৃন্দা বসু আবার আসুক, নিখোঁজ 3 আবার হোক। তা এখন সেটা হচ্ছে বৃন্দা বসু, হ্যাঁ আসতেই পারে, বৃন্দা বসু কোনো একটা অন্য কোনো কেস একটা সলভ করতে পারে, তা সেইটার বিষয়ে এখনও কিছু ভাবিনি আর কি। তা সেটা ভাবতে পারলে কিছু একটা। আচ্ছা, নিখোঁজের জার্নিটা শুরু হয়েছিল কোথা থেকে, মানে তোমার গল্পটা মানে কিভাবে মাথায় এসেছিল? কারণ আমরা সাধারণত দক্ষিণ ভারতের থ্রিলার নিয়ে ভীষণভাবে বলি যে ভীষণ ভালো, কিন্তু ভালো থ্রিলার হচ্ছে, এবং নিখোঁজ 2 বোধহয় তার অন্যতম উদাহরণ। গল্পটা মাথায় এসে মানে আমার আসলে খুব মনে হয় যে আমাদের প্রত্যেকের জীবনে যে ঘটনা ঘটতে পারে সেখানেই একটা থ্রিলারের উপাদান থাকতে পারে আর কি, থাকার সম্ভাবনা আছে। যেমন আমরা প্রত্যেকে, আমরা নিজেরা বা আমাদের বাড়ির লোকজনও, বাড়ির বাচ্চারা কেউ বন্ধুবান্ধবের জন্মদিনের পার্টিতে যায়, আমরা নিজেরাও গেছি, সেখানে গিয়ে মজা হয়। কখনো কখনো সেখানে আমরা নাইট স্টে করে যাই, কখনো করি না, বাড়ি চলে আসি, অনেক রকমই হতে পারে। এবার এই বৃন্দা বসুর মেয়ে তো সেরকমই একটা ইয়েতে গেছিল, বন্ধুবান্ধবের সঙ্গে একটা বন্ধুর জন্মদিনের পার্টিতে এসে গেছিল, তারপর আর সে বাড়ি ফেরেন এবং তার আর কোনো খোঁজ পাওয়া যায় না, তার বস অ্যারেস্টেড হয়। এই যে ঘটনাটা, এবং তার যে বস আর কি, মানে অফিসের বস রমিত সেন, সেও একটা পার্টিতে গেছিল, সেখানে গিয়ে সেও এই কেসটায় ফেঁসে যায়। একজন সাধারণ লোক, তার বউ আছে, তার বাচ্চা আছে, 2 ছেলে মেয়ে আছে, সাধারণ জীবনযাপন করে, সেও এই ঘটনাটায় ফেঁসে যায়। আমার মনে হয়েছিল এই দৈনন্দিন ঘটনায় যে থ্রিলারের উপাদান যদি ঢুকে যায় তাহলে কি হয়। খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, এবং সেটাই বোধহয় কোথাও ইউএসপি হয়ে দাঁড়ালো, মানে ক্লিক করে গেল, তাই না? হ্যাঁ, কারণ প্রত্যেকেই রিলেট করতে পারছে, যে প্রত্যেকেরই মনে হচ্ছে যে আরে এই ঘটনা তো আমার জীবনের ঘটনা হতে পারে। হ্যাঁ, তখন কি হবে, এইটা একটা সাফল্যের। এবং তুমি কি মানে ভেবেইছিলে যে মানে থ্রিলারই দেবে দর্শকদের উপহার হিসেবে? আমার জনর হিসেবে থ্রিলার খুব প্রিয় জনর, একটা খুব প্রিয়, মানে আমি থ্রিলার পড়তে, থ্রিলার দেখতে ভালোবাসি, মানে এটা যে কোনো বাঙালি ভালোবাসবে, একদমই তাই। হ্যাঁ, আমিও সেই একজন বাঙালি, ফলে আমিও ভালোবাসি। বাঙালি তো খুব বুদ্ধিমান জাতি, ওরা আর কি মানে ওরা কী করে, যে থ্রিলার যখন পড়ে বা থ্রিলার যখন দেখে, তখন গোয়েন্দা বা পুলিশের সঙ্গে সঙ্গে তারা নিজেরাও কেসটা সলভ করার চেষ্টা করে, যে এরপরে কি হবে, একটা ভাবনা আসে মাথার মধ্যে। তা যে কারণে এত বছর ধরে থ্রিলার উপন্যাস বাংলায় চলেছে, থ্রিলার এখন সিনেমা বা সিরিজ চলে, তার কারণ এইটাই, ওই নিজেরা প্রবলেম সলভ করবে বলে।
তা সেইটার কারণেই থ্রিলার আর কি আমার নিজেরও খুব ভালো লাগে। আচ্ছা, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে তোমার মানে থ্রিলার বাদে আমি যদি বলি যে আগামী, আমি জানি না তুমি ছবির যে স্ক্রিপ্টটা লিখছো সেটার কি জনার, সেটাও কি থ্রিলার? এটা একটা হরর কমিক থ্রিলার। আচ্ছা, তার মধ্যে হরর কমিকটা আবার যোগ হয়েছে, তাই তো? মানে একদম একটুখানি তুমি নিজের গণ্ডিটা থেকে বেরিয়ে অন্যরকম কিছু। না, আমি এর আগেও মানে যে আমি যেমন ধরা যাক মানে জি বাংলা সিনেমা অরিজিনালসের জন্য একটা একদম প্রেমের ছবিও করেছি আর কি, পিছু টান কিন্তু বলে। তোমার কি থ্রিলার করতেই বেশি ভালো লাগে? আমার থ্রিলার বেশি পছন্দ, থ্রিলার দেখতে পড়তে বানাতে বেশি পছন্দ। আচ্ছা, যেটা বলছিলাম যে এই যে স্ক্রিপ্টটা, এইটা মানে এই ছবির যে কাজ, এইটার জার্নিটা যদি একটু বলো, মানে কিভাবে শুরু হয়েছিল? কোন ছবিটা? যেটা আসছে বা যেটা লিখছো তুমি। না, এটার জার্নি কিছু শুরু হয়নি, মানে আমি এমনি লিখছি একটা, এবার দেখা যাক সেটা আর কি হবে, কেমন হবে, কেমন লাগবে দর্শকের দেখা আচ্ছা, আর যাক। কাল রাত্রি বললে অগস্ট থেকে শুটিং শুরু। কাল রাত্রি 2 আমরা শ্যুট স্টার্ট করার কথা ভাবছি অগাস্টে, ডিসেম্বরে হইচইয়ের পর্দায় চলে আসবে। আচ্ছা, বারে বারেই যেটা কথা ওঠে যে আমরা সবসময় ফেস্টিভ সিজনকে বেছে নিই বাংলা সিনেমার ক্ষেত্রে, সিরিজের ক্ষেত্রে। হল মালিকদের একটা বক্তব্য যে কেন শুধু ফেস্টিভ সিজন? হল মালিকদের মনে রাখা উচিত যে এই মাল্টিপ্লেক্সগুলো তারা অনেক কম টাকায় প্রায় করমুক্ত অবস্থায় সরকারের কাছ থেকে পেয়েছেন জমি, যে তারা বাংলা ছবি প্রমোট করবেন, বাংলা ছবি দেখাবেন। এই জন্য এখন সমস্তটা হয়ে যাওয়ার পরে তারা এটা বলতেই পারেন না যে আমাদের সুবিধা হয় এই সময়, আপনারা ডিকটেট করতে পারেন না। এবং তুমি জানো যে দেখাবেন। অগ্রিম বুকিং, দেবের যে সিনেমাটা খাদান, সেখানে অগ্রিম বুকিং একটা সমস্যা হয়েছিল। সেই কোড ধরেই আমি বলছি যে আমি বিভিন্ন হলে ঘুরেছি এবং তাদের যেটা বক্তব্য যে সারা বছর তো অন্যান্য ভাষা সিনেমা আমাদের ব্যবসা দেয়, ফেস্টিভ সিজনে যদি সবাই মিলে ঝাঁপিয়ে পড়ে বাংলা সিনেমার ক্ষেত্রে, তাহলে সেটা আমাদের অসুবিধার কারণ হতে পারে। আপনাদের যেরকম অসুবিধা হতে পারে, আমাদের অনেক কিছুতে আপনাদের অনেক ব্যাপারে অসুবিধা হয়, আমরাও মানিয়ে গুছিয়ে নিই, আপনারাও মানিয়ে গুছিয়ে নিন। মানে ডিসেম্বরে আবার কালরাত্রি 2 আসছে, মানে অধীর আগ্রহে দর্শকরা। কালরাত্রির শুরুটা কিভাবে হয়েছিল এবং সৌমিত্রিষা? কালরাত্রির শুরুটা বলতে, কালরাত্রি ওই একটা ফ্যামিলি থ্রিলার লিখতে চাইছিলাম আর কি। তো এবার সেটা লেখার পরে আমি একজন নায়িকা খুঁজছিলাম যার ওই 20, 22, 23 বছর বয়স, এরকম একটা খুঁজছিলাম নায়িকা। তখন SVF থেকে আমাকে সাজেস্ট করা হয়, শ্রীকান্ত সাজেস্ট করেন যে সৌমিত্রিষার নাম। তা আমার সৌমিত্রিষাকে নেওয়ার ক্ষেত্রে মানে যেটা একটা, অনেকেই বলেন যে সৌমিত্রিষা খুব পপুলার। এবার পপুলারিটির দুটো দিক থাকে, একটা হচ্ছে ঠিক আছে অনেক দর্শক হয়তো দেখতে আসবেন, পপুলারিটির একটা ব্যাগেজও আছে। দুরকম সমস্যা আছে, একটা হচ্ছে ও মিঠাই করে খুব জনপ্রিয়, তা মিঠাইয়ের একটা ব্যাগেজ লোকের মনে থাকে যে মিঠাইয়ের মতন কিছু দেখতে চায়, তা সেটাকে কাটিয়ে ওঠা যায় একটা নতুন বড় ভালো চরিত্র দিয়ে, সেটা কাটিয়ে ওঠা যায়। আর একটা হচ্ছে অভিনেতার মনে অনেক সময় এই ব্যাগেজটা থেকে যায়, সেইটা নিয়ে তারা ফ্লোরে আসে, তখন তাদের নিয়ে কাজ করা মুশকিল হয়, খুবই অসুবিধা হয়। তা আমি সেই অ্যাপ্রিহেনশন নিয়েই আমি বললাম যে ঠিক আছে আমি মিট করে দেখি। মিট করে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে সৌমিত্রিষা একদম ওই মিঠাই পূর্ববর্তী একজন সৌমিত্রিষা হয়ে এসছে, মানে জিরো হয়ে এসছে আর কি, যার কোনো রকম ব্যাগেজ নেই, যে নতুন চরিত্র করতে অসম্ভব আগ্রহী, নতুন কিছু শিখতে আগ্রহী, নতুন কিছু জানতে আগ্রহী, এক্সপেরিমেন্টেশনে আগ্রহী। আমরা ওকে আলোচনার সময় আমি ওকে ওভাবে পেলাম, ফ্লোরেও ওভাবে পেয়েছি, অত্যন্ত নতুন কিছু করার জন্য বলছি আমি কি এইটা এভাবে করতে পারি, আমি সেটা মানে সেটা সম্পূর্ণ নিজে থেকেই আর কি একটা ভাবছে, কিছু কিছু গ্রহণ করছি, কিছু বর্জন করছি, ও সেগুলো নিয়ে একদম সেইভাবেই কাজ করছে। খুব ভালো, মানে চমৎকার একজন অভিনেতার ঠিক যেরকম হওয়া উচিত, যেরকম স্পঞ্জের মতো হওয়া উচিত, যেরকম রিয়াক্টিভ হওয়া উচিত, সেরকমই কাজ করেছে। তুমি তো সিনিয়র শিল্পীদের সাথেও কাজ করেছো, আমি স্বস্তিকাদের কথাই বলি, তো সেক্ষেত্রে মানে তুমি যে অসুবিধাটা ভেবেছিলে হবে সেটা একেবারেই হয়নি, এটাই তো বোধহয় অভিনেত্রী বা অভিনেতার একদমই তাই, একদমই তাই। স্বস্তিকা তো মানে জেম অফ অ্যান অ্যাক্টর, জেম অফ অ্যান অ্যাক্টর, অসম্ভব ভালো। আমার যেটা স্বস্তিকাকে নেওয়ার সময় যেটা হয়েছিল সেটা হচ্ছে একটা কোথাও গিয়ে একটা সংশয় ছিল প্রোডাকশন হাউসের কাছে যে একজন পুলিশ, একজন ডিসিপি, তার যেরকম চেহারা উচিত সেটা কি স্বস্তিকার চেহারাটিও মানাবে কি, তাহলে কি অন্য কেউ হতে পারে? তো আমার একটাই কথা ছিল, সেটা হচ্ছে যে এটা শুধু একজন পুলিশ অফিসারের চরিত্র নয়, এটা একজন মায়ের চরিত্র, এবং স্বস্তিকার নিজের একজন ওই বয়সী মেয়ে আছে, ফলে স্বস্তিকা যত সহজে এই চরিত্রটা স্কিনে ঢুকে যাবে
যেটা অন্যদের পক্ষে খানিকটা কঠিন। খুব সহজে স্বস্তিকা ঢুকে এবং তাই হয়েওছে। নিখোঁজ 3-তে স্বস্তিকাদি সময় দিতে পারলো না, তাহলে যদি নিখোঁজ স্ত্রী হয় তাহলে স্বস্তিকা সময় দিতে পারবে। আচ্ছা, ওকে, খুব ভালো। আর কালরাত্রি ক্ষেত্রেও তাই, সৌমিত্র শাহ, মানে 2-তে আমরা সৌমিত্র শাহকেই দেখছি। সৌমিত্র শাহকেই দেখছি। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস আমার তোমার খুব ভালো লেগেছিল, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় তুমি লিখেছো যে আজ থেকে 15 বা 17 বছর আগে আমি একটা চ্যানেলে কাজ করে আমি এই পুরস্কার মঞ্চটাকে দেখতাম, আমি সাক্ষাৎকার নিতাম, আজকে আমি সেই জায়গায়, এবং আমি সেখানে উঠে আমার যে অভিব্যক্তি, যে আমি দেখছি আমার পরবর্তী প্রজন্ম যারা আজ থেকে 10 বছর পরে নিশ্চয়ই তারাই মঞ্চে আসবে। তো এভাবেই বোধহয় একটা পুরো ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে। একদম, আমি তো তাই মনে করি। মানে সত্যি আমি ওখানে দাঁড়িয়ে আমি মানে কোথাও গিয়ে আমি আমাকে খুঁজছিলাম আর কি, যারা যে তরুণ ছেলেমেয়েরা এখন কাজ করছেন, এই ইভেন্টটা, আনন্দলোক পুরস্কার ইভেন্টটা ওরা টেলিভাইজ করছেন, শ্যুট করছেন, আমি তাদের মধ্যে আমাকে খোঁজার চেষ্টা করছিলাম যে আমি ওখানেই ছিলাম, আমি ওখান থেকেই মঞ্চে এসে পুরস্কার নিচ্ছি, তাহলে ওখান থেকেও কেউ একজন চলে আসবে 10-12 বছর পর পুরস্কার নিতে মঞ্চে। কিন্তু এখন নতুন প্রজন্মের মধ্যে কি শেখার ইচ্ছেটা কম, কি মনে? না না না, একদম না, প্রচণ্ড শেখার ইচ্ছে আছে, প্রচণ্ড শেখার ইচ্ছে আছে, প্রচণ্ড জানার ইচ্ছে আছে। এবং সবথেকে বড় কথা, মানে মানুষের যেভাবে আর কি ইভলিউশনটা হয়, তাতে তো মস্তিষ্কের গঠন অনেকটা বেটার এখনকার আমাদের তুলনায়। তারা অনেক দ্রুত অনেক কিছু গ্রাস্প করতে পারে, তাদের কাছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অনেক বেশি, এবং তারা সেগুলো খুব অনেক ছোট থেকে ওয়াকিবহাল গোটা বিষয়টা। আমাদের যেগুলো অনেক চেষ্টা করে করতে হয়েছে তারা অনেক সহজে করতে পারে সেগুলো। ফলে আমার যেটা লেগেছে হয়তো 15 বছর, তাদের ক্ষেত্রে হয়তো সেটা 7-8 বছরেও হয়ে কিন্তু যেতে এটা তো আবার একটা খারাপ দিকও আছে, মানে অনেকেই বলেন ইন্ডাস্ট্রি যে খুব তাড়াতাড়ি সাফল্যের শিখরে পৌঁছানোর যে চেষ্টা, সেটা গিয়ে কোথাও সমস্যা হতে পারে। সমস্যা তো তাড়াতাড়ি গেলেও হবে, দেরি করে গেলেও হবে, সমস্যা থাকবেই। আমি একটা সাফল্য পেয়ে কতটা নিজের মতন থাকতে পারছি তার উপর নির্ভর করে হচ্ছে আমার সাফল্য কতটা দীর্ঘস্থায়ী হবে বা হবে না। তা সেইটা, যেমন আমার থেকে অনেক ছোট একটি ছেলে যে ZEE5-এ একটা নির্ঝর শিকারপুর করেছে, যে এখানেও হইচইতে তার রিসেন্টলি সিরিজ আসছে, পরের মাসেই আসবে হয়তো, ডাইনি। তা নির্ঝর একটা চমৎকার ডিরেক্টর আর কি, জলপাইগুড়ি থেকে আসা ছেলে, বাচ্চা ছেলে, কি অপূর্ব কাজ করছে ছেলেটা, ও ছবিও করবে। এই ছেলেটা তো মানে ও কিন্তু মানে সিনেমা পাগল আর কি, ও নিজের মানে সিনেমা নেই যাপন, সিনেমা যাপন করে। হ্যাঁ হ্যাঁ, তো এদেরকে দেখলেই তো ভালো লাগে। এবার যেটা আমার একটু জানার ইচ্ছে, যে ওই যে যখন তুমি একটা চ্যানেলে কাজ করতে, সাক্ষাৎকার নিতে, সেখান থেকে তোমার এখানে আসা এবং স্ক্রিপ্ট রাইটিং বলো বা পরিচালক হিসেবে, এই জার্নিটা কিভাবে, এবং সেটা করতে গিয়ে তোমাকে আলাদা করে কি করতে হয়েছে? আলাদা করে কিছু না, আমি তো ওই চ্যানেলে কাজ করতাম, ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম, অনেক কিছুই করতে হতো সেখানে। এবারে সেই সব করতে করতেই 2011 সাল নাগাদ আমি আমার প্রথম ছবি ষড়রিপুর স্ক্রিপ্টটা লিখে ফেলি, তখনও চাকরি করি, এবং স্ক্রিপ্টটা লিখে ফেলে চাকরি করতে করতেই যদি ছবি করা যায়, মানে ছবির প্রডিউসার পেলে চাকরি ছেড়ে দেবো এরকম একটা ভাবনা নিয়ে প্রডিউসার খোঁজা শুরু করি। 1-1.5 বছর প্রডিউসার খুঁজি, পাই না। তখন আমার মনে হয় যে খুব সম্ভবত এই যে আমার একটা বালিশ আছে, যে না পেলেও চলবে, আমার মাইনেটা তো আসছে, চাকরিটা তো আছে, এই নিশ্চিন্তিটার, এই সিকিউরিটিটার জন্যই আমি প্রডিউসারটা পাচ্ছি না, এরকম একটা মনে হলো আর কি। তখন আমি চাকরিটা ছেড়ে দিলাম, চাকরিটা ছেড়ে দিয়ে প্রডিউসার খুঁজতে শুরু করলাম, এবং অদ্ভুতভাবে 6 মাস পরে প্রডিউসার পেয়ে গেলাম। মানে এটা থেকে একটা শিক্ষা, যে জীবনে রিস্ক নিতে হয়। আমি তো মনে করি রিস্ক, ঝাঁপটা দিয়ে দিতে হবে আর কি, তারপরে ফেইথটা দরকার আর কি, যেটা ব্যাটম্যানে মানে প্রথম পর্বে সেই দেখা গেছিল না, যে লিপ অফ ফেইথ নিচ্ছে, ওইটা দরকার আর কি। তারপর তুমি ছেড়ে দিলে, 6 মাসের মধ্যে প্রডিউসার পেয়েও গেলে। হ্যাঁ, কোমরে দড়ি বেঁধে লাফ দিয়ে ওটা ছোঁয়ার চেষ্টা না করে দড়িটা খুলে দিয়ে এবার ঝাঁপ দাও, ধরতে পারলে বাঁচলে, নয়তো মরে গেলে। যে স্বপ্নটা দেখেছি সেই স্বপ্নটা মানে পূরণ করতে হবে, বাঁচলে ওই জীবনটা বাঁচবো, নয়তো বাঁচবো না। এই যে দক্ষিণ ভারতের সাথে তুলনা আসে, মানে আমিও কথা বলতে বলতে বললাম যে আমরা থ্রিলার দক্ষিণ ভারতেই বলি, কিন্তু নিখোঁজ 2-তে যেটা দেখলাম যে কোথাও গিয়ে হার মানাবে, মানে ভালো থ্রিলার হচ্ছে না এরকমটা নয়। তাহলে তুলনাটা আমরা কেন করি? কারণ দক্ষিণ ভারতের বাজেট অনেক বেশি, অনেক বড়
মানে বড় স্কেলে হয়, লার্জার দ্যান লাইফ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা তুলনা করি এবং তুলনার পরেও আমরা দেখি যে ভালো কাজ বাংলাতেও কিন্তু হচ্ছে। কিছু কিছু কাজ আছে যেগুলো খুব লার্জার দ্যান লাইফ কাজ, যেগুলো সত্যি বড় পর্দায় ওই জিনিস, যেমন RRR, সালার, ওই জিনিস, পুষ্পা, বড় পর্দায় ওগুলো দেখতে ভালো লাগে। আমি সেগুলো নিয়ে বলছি না, যে খুব খুঁটিনাটি কিছু কাজ আছে, মালায়ালাম কিছু কাজ আছে যেগুলো অসম্ভব ভালো কাজ, এবং সেগুলো কিন্তু এইরকমই এই দৈনন্দিন জীবনের খুঁটিনাটি থেকে উঠে আসা কাজ, যেগুলো অপূর্ব লাগছে আর কি। সেই রকম কাজ যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এই মানে নিজের বাড়ির ছেলেকেও ভালো লাগবে আর কি, যেরকম নিখোঁজকে লেগেছে। যেমন একটা দেখছিলাম সেদিনই একটা সেটা হচ্ছে সামান্য একটা বাড়িওয়ালা থাকেন হচ্ছে নিচের তলায়, ভাড়াটে এসছে, নতুন একটা দম্পতি এসছে ওপর তলায়, বাড়িওয়ালার আছে হচ্ছে একটা স্কুটার, আর যে ভাড়া নিয়ে যারা এসছে সে দম্পতি তাদের আছে হচ্ছে একটা গাড়ি। এবার এই গাড়িটা পার্ক করা, তার জন্য স্কুটারটা সরাতে হচ্ছে, এই ইগোর লড়াই শুরু হলো। সেই ইগোর লড়াই বাড়তে বাড়তে একটা খুনোখুনির পর্যায়ে চলে যাচ্ছে। এই যে দৈনন্দিন জীবন থেকে এই যে থ্রিলারের যাত্রাটা, এটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। এইরকম কাজ যদি করা যায় ভালো লাগবে। হ্যাঁ, মানে তুমি তার মানে ভাবো, মানে প্রতিনিয়ত দেখো, চোখ কান খোলা রাখো, ভাবো যে আমাদের নিত্যদিনের ব্যস্ত জীবন থেকে কিভাবে স্টোরি বের করা যায়। একদম, মানে সেইটা হলে লোকে খুব রিলেট করতে পারে যে এরকম হলো, এটা তো আমার জীবন, এরকম তো আজকে সকালে আমারও আমার ভাড়াটের সঙ্গে ঝগড়া হয়েছিল বা বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া হয়েছিল, এটা কি তাহলে আমার জীবনেও ঘটবে? মানে এইগুলো তো মনে হতে থাকে লোকের। কিন্তু এখানে খামতি কোথায়? মানে আমরা যদি সেভাবে কাজ করতে চাই, মানে তোমার মতো আমি বলছি না একই রকম ভাবনা চিন্তা অন্য পরিচালকেরও হতে হবে, নিশ্চয়ই নয়, কিন্তু সমস্যার জায়গা কোথায়? মানে আমরা তুলনা করছি, তুলনা করা ঠিক আছে, ভালো, সেটা কোথাও গিয়ে কম্পিটিশনের অনেক এগিয়ে দিতে পারে, কিন্তু তোমার কি মনে হয় মানে ইন্ডাস্ট্রির সমস্যার জায়গাটা কোথায়? একজন বলছিলেন, চন্দন সেন অভিনেতা, তিনি বলছিলেন যে স্ক্রিপ্ট রাইটার, মানে সেভাবে আমরা লেখক যারা লিখবে, লেখক আজকাল পাই না, তাহলে মানে খামতিটা কোথায়, সমস্যাটা কোথায়, কি মনে হচ্ছে? না, কাজ তো হচ্ছে, যেমন আমি বলছি প্রতিমের রিসেন্টলি রিলিজ করা প্রতিমের চালচিত্র একদম চমৎকার থ্রিলার। এবং যে একটা বছরে কতগুলো ভালো কাজ হবে। আগেও আমরা যখন বলতাম যে আমরা স্বর্ণযুগ, সেই স্বর্ণযুগের সময় আমরা দেখব যে বছরে 2 থেকে 3টের বেশি ভালো কাজ হয়নি। আজকে এত দূর সময় দাঁড়িয়ে আমরা বলি এই তো এতগুলো ভালো কাজ হয়েছে, সেই এতগুলো ভালো কাজ কিন্তু হয়তো 30 বছরের মিলিয়ে ভালো কাজ। এখন এখানে বসে দেখলে মনে হচ্ছে এই বছর তো 2টোর বেশি হলো না, এই বছর তো 3টের বেশি হলো না। আজ থেকে 30 বছর দাঁড়িয়ে মনে হবে বাবা এতগুলো ভালো কাজ হয়েছে। ভালো কাজ হচ্ছে, ভালো কাজ কমই হয়। ভালো কাজ কম হওয়া ভালো, তাহলে ভালো আর খারাপের মধ্যে যে পার্থক্যটা হয় না সেটা বোঝা যাবে। সেকেন্ড তো একজন দুজনই হবে, তা ফলে সেইটা হচ্ছে, এখনো হচ্ছে সেরকম। 30 বছর বাদে মনে হবে অনেক ভালো কাজ হয়েছে। 30 বছর অব্দি অপেক্ষা করতে হবে, তাই তো? আর আরেকটা যেটা আমি জানতে চাইছিলাম যে তুলনা তো ঠিক আছে, তুলনা তো হলো, কিন্তু আমরা কি আরো কিছু ভালো করতে পারি? মানে ভালোর তো কোনো শেষ হয় না, সেক্ষেত্রে কোন কোন দিকে নজর দিতে হবে বলে তোমার মনে হয়? প্রথমেই বুঝে নিতে হবে হচ্ছে আমাদের রেস্ট্রেইন কোথায় আছে। আমাদের রেস্ট্রেইন আছে বাজেটে, এটা নিয়ে মানে কোনো অস্বীকার করার জায়গাই নেই। না, আমি বলছি খুব সাধারণ মানের একটা সাউথ ইন্ডিয়ান ছবি যে টাকায় বানানো হয় সেই টাকায় 5টা বাংলা ছবি হয়ে যায় আর কি, খুব সাধারণ মানের আমি বলছি। মানে ওদের আমি বলছি একদম একটা ঘরের মধ্যে কাজ হচ্ছে সেই রকম একটা ছবির যে বাজেট হয় আর কি, সেই বাজেটে 3টে বাংলা ছবি হয়। তার ফলে আমাদের একটা নির্দিষ্ট সময়ের পর শ্যুট করতে পারি না আমরা, একদমই তাই, একটা দিন বেঁধে দেওয়া হয়। হ্যাঁ, দিন শুধু না, দিনে কত ঘন্টা শ্যুট করতে পারবো সেটাও আছে। তা এই সমস্ত মিলিয়ে সমস্যা আছে অনেক রকম। তাহলে এই সমস্যাগুলো আছে জেনে আমরা যদি কাজ করতে আসি, কাজ করতে আসার পর এই সমস্যাগুলোর জন্য ভালো হচ্ছে না এটা বলার কোনো মানে নেই। এই সমস্যাগুলো আছে, তাহলে আমরা এবার কাজ করতে এসেছি, এবার কি করে ভালো করা যায় আমি ঘরে বসে কিছু চিন্তা করব এই কনস্ট্যান্টগুলো জেনে, সেটাই তো কোনো বাজেটের বাধা নেই। তার মানে আমাকে আমার চিন্তাটাকে এমন জায়গায় নিয়ে যেতে হবে যাতে এই বাধাগুলো কাটিয়েও আমার একটা ভালো কাজ হয়। মানে সমস্যা নিয়ে আমাকে ভালো কাজ করতে হবে, ভালো কাজটা করো, সেইটা চিন্তাটা দিয়েই ওভারকাম করতে হবে। এই যে তুমি বলছো যে ভাবনা দিয়ে করতে হবে, ঘন্টার একটা আছে, মানে ঘন্টার একটা সীমাবদ্ধতা রয়েছে, দিনের একটা সীমাবদ্ধতা রয়েছে, অন্য ধরনের সমস্যা তো রয়েছে, ধরো টেকনিশিয়ান সমস্যা, তো সেইগুলো, এবং যেটা বারে বারে অভিযোগ ওঠে যে ইন্ডাস্ট্রিতে রাজনীতি বা কিছু মুষ্টিমেয় মানুষের কথা আসে, তো সেটা তো ধরো আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমি বলি কোথায় গিয়ে সমস্যাটা কোথায় হচ্ছে, আমি বলি সিম্পল ম্যাথামেটিক্সের সমস্যা হচ্ছে।
টেকনিশিয়ানদের ভালো চেয়ে যেটা করা হয়েছে যে দিনে 14 ঘন্টার বেশি টেকনিশিয়ানদের দিয়ে কাজ করানো যাবে না। খুব যৌক্তিক একটা সিদ্ধান্ত ফেডারেশন নিয়েছে। এটা ফেডারেশনের এই সিদ্ধান্ত আমি দুহাত তুলে সমর্থন করি। তার কারণ হচ্ছে টেকনিশিয়ানরা অসুস্থ হয়ে পড়ছিলেন, ফ্লোরে অজ্ঞান হয়ে গেছেন, মারা গেছেন, এই ঘটনা অবধি হয়েছে। ফলে এই সিদ্ধান্তের আমি দুহাত তুলে সমর্থন করি। যে একটা সিরিয়াল সেটা একটা সেটে হয়, 14 ঘন্টার বেশি দিনে শ্যুট করা যাবে না। সেই 14 ঘন্টার নিয়মটা তারা নিয়ে এলেন হচ্ছে ওয়েব সিরিজেও। এবং যে সমস্যাটা কোথায় হলো, এই অঙ্কের ভুল আর কি, এটা হচ্ছে সিরিয়ালে একটা সেটেই আমি যাচ্ছি প্রতিদিন, সেখানে সমস্ত রেডি, সেট রেডি, লাইট রেডি, আমার খালি আর্টিস্টরা মেকআপ করে কস্টিউম পরে আসছেন, অভিনয় করছেন। সিরিজে তো তা না। সিরিজে তো প্রতিদিন একটা করে নতুন জায়গায় যাচ্ছি, সেখানে গিয়ে সেট প্রপস রেডি হচ্ছে, লাইট রেডি হচ্ছে। তাহলে সিরিয়ালে যে 14 ঘন্টাটার মধ্যে আমি 12 ঘন্টাটা শ্যুট করতে পারছি, আমার সেটা একটা ওয়েব সিরিজে এসে সেই 14 ঘন্টার নিয়মের ফলে আমার ওই সময়টা কমে আসছে 8-9 ঘন্টায়। ফলে কি হচ্ছে, আমার দিন তো বাজেট কিন্তু নেই। ফলে দিন আমার একই থাকছে যে 12 দিনে 14 দিনে শেষ করতে হবে, কিন্তু ওই 8-9 ঘন্টা করে পার ডে আমি পাচ্ছি। ফলে আমি বলছি যে একটা যুক্তিতে যদি আসা যায় যে ওয়েব সিরিজের ক্ষেত্রে সিনেমায় আবার যেমন কোনোই বাধা রাখা হয়নি, যতক্ষণ বুঝি তুমি শ্যুট করতে পারো। আমি বলছি সিনেমার আর সিরিয়ালের মাঝখানে একটা জায়গায় ওয়েব সিরিজকে আনতে হবে। যে আমি বলছি না যে প্রতিদিনই যতক্ষণ খুশি, আমি বলছি একটা টোটাল নাম্বার অফ আওয়ার্স তুমি বেঁধে দাও আর কি। আমাদের সব দিন আমাদের এই এতটা সময় লাগেও না শ্যুট করতে, সব দিন। কিন্তু কোনো কোনো লোকেশানে, যে লোকেশানটা হয়তো অনেক টাকা দিয়ে আমরা একদিনের জন্যই পেয়েছি, 8-9 ঘন্টা শ্যুট করলে আমার সেখানে শ্যুটিংটা শেষ হবে না। সেই সব দিনগুলোতে বুঝে ধরা যাক একটা 14 দিনের শিডিউলে তুমি 5 দিন বা 6 দিন একটা রিল্যাক্সেশন রাখো, সেদিন তুমি 16 ঘন্টা বা 17 ঘন্টা করতে পারো। এটা হচ্ছে 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে নাম্বার অফ টেকনিশিয়ানস। নাম্বার অফ টেকনিশিয়ানস আমাদের সব যেদিন আমাদের লাগে সেদিন তো আমাদের নিতেই হবে। এবং আমাদের টেকনিশিয়ানরা অত্যন্ত দক্ষ টেকনিশিয়ান, তারা প্রাণ ঢেলে কাজ করেন, আমরা তাদেরকে নিতেই চাই। কিন্তু ধরা যাক আমরা রাস্তায় কিছু শ্যুট করছি, একটা গাড়ির মধ্যে শ্যুট করছি, সেদিনও আমি একই সংখ্যক টেকনিশিয়ান নিয়ে গিয়ে বসিয়ে রাখবো, এটার কোনো মানে নেই। প্রপার ইউটিলাইজেশন অফ বাজেট হচ্ছে না। কিন্তু এই সমস্যার সমাধান এই সমস্যার সমাধান আমাদের সঙ্গে ফেডারেশনকে বসেই করতে হবে, যুক্তিতে এসে করতে হবে। বিষয়টা ইগোর লড়াই। এক্স্যাক্টলি, আমি এই প্রশ্ন যে কোথাও গিয়ে কি ইগোর লড়াই হয়ে যাচ্ছে? হয়তো হচ্ছে, আমার মনে হচ্ছে, কিন্তু বিষয়টা ইগোর লড়াই নয়। একটা কথা মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ডিরেক্টররা তারা কিন্তু এই ইন্ডাস্ট্রিতে ব্যবসা আনেন, ডিরেক্টররা প্রডিউসার আনেন তারা। ফলে এইটা মাথায় রাখতে হবে যে যদি তাদেরকেই আমরা মেরে দিই, তাহলে তো এখানে আসলে পয়সা ঢোকাটা বন্ধ হয়ে যাচ্ছে। এবং মানও তো পড়ছে সেক্ষেত্রে, এটার প্রভাব তো পড়ছে ইন্ডাস্ট্রিতে। যেটা দেখা যাচ্ছে পর্দায়, সেখানে যে 8-9 ঘন্টার মধ্যে আমি একটা 16 ঘন্টার কাজ করতে হচ্ছে আমাকে, ফলে এইটার পর্দায় প্রতিফলিত। এতে তোমার যেরকম প্রেশার, তুমি যাকে কাস্ট করছো সেই তার অভিনেতা বা অভিনেত্রীর প্রেশার, প্রত্যেকটা টেকনিশিয়ানের প্রেশার, সেখানে কোয়ালিটির দিক থেকে অনেকটা স্যাক্রিফাইস করতে হচ্ছে, অনেকটাই স্যাক্রিফাইস করতে হচ্ছে। আমার ধারণা একটু বসলে, আমি বলছি এই ইগোর ব্যাগেজ সরিয়ে আমরা যদি দুপক্ষই, আমি এক পক্ষের ইগোর ব্যাগেজ বলছি না, দুপক্ষেরই আছে নিশ্চয়ই, দুপক্ষই এই ইগোর ব্যাগেজ সরিয়ে বুঝলে যদি ইন্ডাস্ট্রির ভালোর জন্য আমরা দুপক্ষ বসতে পারি, লজিক্যালি কথা বলি, এটা সলভ হয়ে যায়। সলভ তো আমি বলছি গত বছর 2024-এর মার্চ থেকে এই যে সমস্যা শুরু হয়েছে, পুজোর পরে সেটা আইনি পথে গেছে ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, এখনো পর্যন্ত তার কোনো সমাধান নেই। ক্ষতি হচ্ছে ইন্ডাস্ট্রির। আমরা বলছি আমরা ভালো কাজ চাই, আমরা দক্ষিণ ভারতের সাথে তুলনা করছি, কিন্তু দেখা যাচ্ছে যে সেই একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। দুঃখজনক। আশা করি এটা মিটে যাবে, কারণ এটা সবাই বুঝবেন, আমি আশা করি আর কি। কারণ যদি ইন্ডাস্ট্রিতে টাকা ঢোকা বন্ধ হয়ে যায়, তাহলে শুধু যে ডিরেক্টররা মারা পড়বেন তা তো না, টেকনিশিয়ানরাও মারা পড়বেন। একদম তাই। আরেকটা বিষয় যে ঠিক আছে, সমস্যা আছে, সমাধান। কিছুদিন আগে একটা মিটিংও হয়েছে, 2-3 দিন আগে মিটিং হয়েছে, এবং বিভিন্ন যারা আগে কাজ করেছেন, দীপক দা থেকে শুরু করে তারা ছিলেন, রঞ্জিত মল্লিক ছিলেন সেই মিটিংয়ে। আমি জানতে চাইছিলাম যে তারা বলছেন যে বছরে কটা কাজ হচ্ছে, কটা ভালো কাজ হচ্ছে, বক্স অফিসে কতটা কি আসছে, সেটার বিচারে গত বছর 35টার বেশি সিনেমা হয়নি, সেটা যাতে এবছর বাড়ানো যায়। কিন্তু
কোয়ালিটি না কোয়ান্টিটি আমরা কি দেখব? কারণ সমস্যাটা তো রয়ে যাচ্ছে, আমরা তো কোয়ালিটি যদি আনতে চাই তাহলে আমাদের তো কোয়ান্টিটির দিকে নজর দিলে হবে না। আমি বলছি একটা স্কুলে 10 জন ছাত্র পড়ে, তার মধ্যে থেকে 2 জন ফার্স্ট ডিভিশন। আর একটা স্কুলে 100 জন ছাত্র পড়ে, তার মধ্যে থেকে 20 জন ফার্স্ট ডিভিশন। আমি বলছি যখন কোয়ালিটি বাড়বে, যখন কোয়ান্টিটি বাড়বে, তখন কিন্তু কোয়ালিটিও বাড়ার সম্ভাবনা দেখা দেবে। আমি চাইবো যে অনেক অনেক সিনেমা হোক। আজকে ধরো আজকে বহুরূপী হিট, বহুরূপী হিট, তো এবার বহুরূপী একা হিট করে কিন্তু কোনো লাভ নেই। এক্স্যাক্টলি। আমি বলছি আরও অন্তত অনেকগুলো ছবি নয়তো আজকে স্টার জলসা মুভিজ তারা চিন্তা করছে যে আমরা বাংলা মুভি চ্যানেল বন্ধ করে দেবো। এটা যদি বন্ধ করে দেয় এটা বিরাট ধাক্কা। তার কারণ হচ্ছে ওরা বলছে আমরা নাম্বার অফ মুভিজই তো কম পাচ্ছি, শুধু কোয়ালিটি মুভি না, মানে কোয়ান্টিটি অফ মুভিসটাও খুব দরকার। এটা খুব জরুরি যে রোজ তো ওদেরকে একটা করে ছবি দেখাতে হবে চ্যানেলকে। তো যদি এত কম ছবি তৈরিই হয় তখন তো ওই কোয়ান্টিটি বলছে তাহলে চ্যানেল রেখে কি করব আমি। এবং কত মানুষের সেক্ষেত্রে অসুবিধা হবে, কর্মসংস্থান, এটাও তো একটা। বহুরূপীও কিন্তু বিক্রি হবে না, তাই তো। বহুরূপী অত হিট ছবি, তারও স্যাটেলাইট রাইটস আর বিক্রি হলো না, কিন্তু মানে হিট হয়েও লাভ হবে না তখন। মানে পুরো একটা সার্কেল, মানে এইটা হলে কিন্তু কর্মসংস্থান থাকবে, মানুষ মানে কাজ করতে পারবেন। একদম। হ্যাঁ, প্রপার একটা সিস্টেম, সেই সিস্টেমটাই দীর্ঘদিন ধরে সেই সিস্টেমের একটা সমস্যা হয়ে আসছে এবং তার কোনো সমাধান এখনো পর্যন্ত তো দেখা যাচ্ছে না। আশা করি খুব শীঘ্রই আশা, হ্যাঁ, অলওয়েজ আমরা পজিটিভ ভাবতে। তুমি কিসে বিশ্বাস করো, কোয়ালিটি না কোয়ান্টিটিতে? কোয়ালিটিতে বিশ্বাস করি, কিন্তু চাই কোয়ান্টিটিতে অনেক ছবি হোক। এবছর তোমার লাইন আপ কি আছে? এই ছবির স্ক্রিপ্ট তুমি লিখছো, এছাড়া কালরাত্রি 2 আছে, আর কালরাত্রি 2 আছে, আর আর কিছু আমি অত দূর তার মানে তুমি একটু মানে কোয়ালিটিটা মানে যেটা করবো সেটা ভালো করবো, মানে যেটা একেবারে মানে দর্শকদের নজরে আসে। আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি যেটা জানি, নতুন প্রজন্মের থেকে কি এক্সপেকটেশন? প্রত্যেককেই বলবো যে শিখে আসতে হবে, অনেক কিছু শিখতে হবে। এই যে এই শেখার আগ্রহটা রাখতে হবে। তুমি যদি না জানো, নাই জানতে পারো কোনো কিছু, তাহলে তুমি শিখে নেবে, এই আগ্রহটা থাকতে হবে। যেমন সাঁতার, যেমন বাইক চালানো, সাইকেল চালানো, এরকম অনেক কিছুই হতে পারে, এগুলো শিখে নেবে। ডিরেক্টরদের বলবো আপনারা কোনো ইনস্টিটিউটেও শিখতে পারেন, অথবা যদি ইনস্টিটিউটে না শেখেন কাউকে অ্যাসিস্ট করে শিখতে পারেন। কিন্তু শিখতে হবে, শিখে আসতে হবে, শেখাটা দরকার। হ্যাঁ, ইউটিউবে আমি বলছি রড্রিগেজের ক্লাস আছে আর কি, মানে যেটা এল মারিয়েছির মতো ডিরেক্টর রবার্তো রড্রিগেজ, তিনি ক্লাস নিয়েছেন ইউটিউবে, যে খুঁটিনাটি ধরে ধরে যে কীভাবে একজন ডিরেক্টরকে রেডি হতে হবে। আমি বলছি ওই ক্লাসগুলো দেখলেও প্রচুর উপকার পাওয়া যায়, কীভাবে স্ক্রিপ্ট লিখতে হবে সেটা জানা যায়। তার মানে তুমি, অনেকেই বিশ্বাস করেন না সোশ্যাল মিডিয়া উপকারে লাগতে পারে, বলে সোশ্যাল মিডিয়ার জন্য অনেক অবক্ষয় হচ্ছে। তুমি বলছো সোশ্যাল মিডিয়ারও ভালো দিক আছে। সব কিছুরই ভালো দিক আছে, আমি কোন জায়গাটা নিচ্ছি সেইটার উপর ডিপেন্ড করে। আমি টক্সিসিটিও নিতে পারি। আমি সেখান থেকে, মানে যখন সমুদ্র মন্থন হয়েছিল তখন হলাহলও যেমন উঠেছিল, অমৃত উঠেছিল। যার হলাহল পছন্দ হলাহল নেবে, যার অমৃত পছন্দ অমৃত নেবে। দর্শকদের জন্য অবশ্যই অয়ন্দা অনেক কিছু আনবে, এটা তো বলাই বাহুল্য। আপনারা দেখুন NK TV বাংলা।